আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো? আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে ভালোই আছো এবং বাড়িতে স্বাস্থ্যবিধি মেনে চলে অবস্থান করছো। করোনা ভাইরাস প্রাদুর্ভাবের কারণে দীর্ঘ প্রায় 4 মাস আমাদের শ্রেণী কার্যক্রম বন্ধ। তাই তোমরা বাড়িতে বসে অবশ্যই পড়ালেখা অনুশীলন করছো। হয়তো অনেকেই শিক্ষকের সাহায্য না পাওয়ার কারণে অনেকগুলো বিষয় বুঝে উঠতে সক্ষম হচ্ছে না। তাই তোমরা বাড়িতে যতটুকু সম্ভব পড়ালেখা চালিয়ে যাচ্ছ। আসলে শ্রেণী কার্যক্রমের মাধ্যমে শিক্ষা অর্জন আর ঘরে বসে শিক্ষা অর্জনের মাধ্যমে যে তফাৎ আছে তা আমরা ইতিমধ্যেই উপলব্ধি করতে পেরেছি। আমরা আশা রাখি হয়তো আবারও শ্রেণী কার্যক্রমে ফিরে যেতে পারবো। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা প্রার্থনা করছি। তাই তোমাদের এই ধরনের বর্তমান সমস্যার কথা বিবেচনা করেই কুমিল্লা অনলাইন প্রাইমারি স্কুল তোমাদের জন্য অনলাইন ক্লাসের ব্যবস্থা গ্রহণ করেছে। আশা করি তোমরা কুমিল্লা অনলাইন প্রাইমারি স্কুলের সকল অনলাইন ক্লাসগুলো দেখবে। আমি একজন শিক্ষক হিসেবে কুমিল্লা অনলাইন প্রাইমারি স্কুলের পক্ষ থেকে একটি ক্লাস নিয়ে আজকে তোমাদের মাঝে হাজির হয়েছি। আশা করি তোমরা আমার এই অনলাইন ক্লাসটি মনোযোগ সহকারে দেখবে। তাই আর বেশি কথা না বাড়িয়ে তোমরা কাগজ কলম বই নিয়ে ঝটপট ডিভাইসের সামনে বসে পড়ো। আর আমার এই অনলাইন ক্লাসটি তোমরা অবশ্যই মনোযোগ সহকারে দেখবে। এতে তোমাদের হয়তো কিছুটা হলেও উপকৃত হবে। আর তোমরা উপকৃত হলেই আমাদের ক্লাসগুলো সার্থক হবে। তাই আর কথা না বাড়িয়ে চলো আমরা আমাদের অনলাইন ক্লাসে ফিরে যাই। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের অধিবেশনে তোমাদেরকে জানাই স্বাগত ও শুভেচ্ছা। শুরুতে আমি আমার পরিচয় দিচ্ছি। আমি মুস্তাফিজুর রহমান, সহকারী শিক্ষক, নিশ্চিন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মনোহরগঞ্জ, কুমিল্লা। আজকে আমার পাঠের বিষয় প্রাথমিক বিজ্ঞান, পঞ্চম শ্রেণী, অধ্যায় 8 মহাবিশ্ব। আর পাঠ্য অংশ মহাবিশ্ব এবং পৃথিবী, ঋতু। আজকে এই পাঠে আমরা ঋতু নিয়ে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই পাঠ শেষে তোমরা ঋতু পরিবর্তনের কারণ ব্যাখ্যা করতে পারবে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা গত ক্লাসে যে বিষয় নিয়ে আলোচনা করেছিলাম ওই বিষয়টুকু আমাদের কতটুকু স্মরণে আছে আমরা আজকে একটু আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম দিন এবং রাত। এখন আজকে আমার তোমাদের নিকট প্রশ্ন হচ্ছে, দিন এবং রাত হওয়ার কারণ কি? গত ক্লাসে আমরা এই দিন এবং রাত হওয়ার বিভিন্ন কারণ পর্যালোচনা বা আলোচনা করেছিলাম। এখন তোমরা কি বলতে পারো দিন এবং রাত হওয়ার কারণ কি? শিক্ষার্থী বন্ধুরা, একটু চিন্তা করে বলো তো দেখি। হ্যাঁ, তোমাদের উত্তর ঠিক আছে। তারপর আমরা আজকে আবার একটু দেখে নিচ্ছি। নিজ অক্ষের উপর পৃথিবীর ঘূর্ণায়মান গতিকে পৃথিবীর আহ্নিক গতি বলে। আর আহ্নিক গতির কারণেই দিন এবং রাত সৃষ্টি হয়। আচ্ছা বন্ধুরা, আমরা কেন সূর্যকে পূর্ব দিকে উঠতে দেখি? একটু চিন্তা করে বললো তো দেখি, আমরা কেন সূর্যকে পূর্ব দিকে উঠতে দেখি? হ্যাঁ, ঠিক আছে, তোমাদের মোটামুটি আইডিয়া ঠিক আছে। তারপর আমরা আজকে দেখে নিচ্ছি
পৃথিবী নিজ অক্ষের উপর ঘূর্ণনের কারণে সূর্য পূর্ব দিক থেকে পশ্চিম দিকে তার অবস্থার পরিবর্তন করছে বলে মনে হয়, তাই আমরা সূর্যকে পূর্ব দিকে উঠতে দেখি। আসলে সূর্য পূর্ব দিকে উঠেও না, আবার পশ্চিম দিকে অস্তও যায় না। মূলত পৃথিবী তার নিজ অক্ষের উপর ঘূর্ণনের কারণে এমনটি মনে হয়। ধন্যবাদ শিক্ষার্থী বন্ধুরা। আমরা গত ক্লাসে যা আলোচনা করেছিলাম তা আমাদের মোটামুটি সবারই স্মরণে আছে, তার জন্য তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা মূল পাঠে যাওয়ার আগে আমরা একটি ভিডিও মনোযোগ সহকারে দেখব। তোমরা অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে, তাহলে আজকে ক্লাসের মূল বিষয়টা তোমাদের মোটামুটি ধারণা সৃষ্টি হবে। এখন আমরা ভিডিওটি দেখি। শিক্ষার্থী বন্ধুরা, এখানে একটা দণ্ডায়মান লাঠি বা শলাকা আমরা দেখতে পাচ্ছি। এটা আসলে একটা অক্ষরেখা, এটা হলো পৃথিবীর অক্ষরেখা। এটি একটু হেলে রয়েছে, আর এই অক্ষরেখার উপর ভর করে পৃথিবী ঘুরছে তার নিজ অক্ষের উপর। এটাকে আমরা কি গতি বলি? আহ্নিক গতি। পৃথিবী সূর্যের চারপাশে ঘোরার সময় এমন এক অবস্থানে আসে, উত্তর মেরু সূর্যের দিকে বেশি থাকে আর দক্ষিণ মেরু কম থাকে। তখন উত্তর মেরুতে গরমকাল আর দক্ষিণ মেরুতে শীতকাল। আমরা ছবি থেকে স্পষ্ট দেখতে পাচ্ছি পৃথিবী তার কক্ষপথে ঘুরছে, ঘুরে আবার যখন আরেকটি অবস্থানে আসে তখন উত্তর মেরু সে দক্ষিণ মেরু সূর্যের দিকে হেলে থাকে। তখন উত্তর মেরুতে শীতকাল আর দক্ষিণ মেরুতে গরমকাল। আমরা এই ভিডিও থেকে শীতকাল এবং গরমকাল দুইটা অবস্থান দেখলাম। শিক্ষার্থী বন্ধুরা, লাট্টুর মতো পৃথিবী নিজ অক্ষের উপর ঘুরে। এই লাঠি আমরা যেভাবে ঘুরে, ঠিক পৃথিবী তার অক্ষের উপর এইভাবে ক্রমাগত ঘূর্ণনের এবং ঘুরতে গিয়ে দেখছো একবার অক্ষ এদিকে আসছে, আবার অক্ষ এদিকে যাচ্ছে। আজকে আমরা কি পড়তে পারি একটু ধারণা করো তো। হ্যাঁ, আজকে আমার পাঠের বিষয় ঋতু। আজকে আমরা ঋতু নিয়ে আলোচনা করব। তোমরা অবশ্যই আমার সাথে থাকবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কি বলতে পারো ঋতু পরিবর্তন হওয়ার কারণ কি? এই যে কখনো শীতকাল, কখনো গরমকাল, আবার কখনো কম শীত, আবার কখনো মৃদু শীত, এই যে বিভিন্ন অবস্থা হচ্ছে, এটা হলো আমরা ঋতু পরিবর্তন হচ্ছে। এই ঋতু পরিবর্তন হওয়ার কারণ কি তোমরা কি বলতে পারো? একটু চিন্তা করে বলতে পারবে দেখি তো। আচ্ছা, তোমরা যতটুকু বলেছো মোটামুটি তোমাদের ধারণা কাছাকাছি আছে। এরপর আমরা আজকে জানিয়ে নিচ্ছি পৃথিবী নিজস্ব কক্ষপথে ঘূর্ণন এবং সূর্যের দিকে এর হেলে থাকা অক্ষের কারণে ঋতু পরিবর্তন। সূর্যকে কেন্দ্র করে পৃথিবীর আবর্তনের জন্য বিভিন্ন সময়ে পৃথিবীর বিভিন্ন অংশ সূর্যের দিকে বা সূর্যের বিপরীত দিকে সরে পড়ে। অর্থাৎ পৃথিবী যখন সূর্যের চারপাশে তার অক্ষপথে ঘুরে, আবার সূর্য তার অক্ষের উপরেও নিজে ঘুরে। ঘুরতে গিয়ে কখনো পৃথিবীর বিভিন্ন অংশ কখনো সূর্যের দিকে, আবার কখনো সূর্যের বিপরীত দিকে সরে পড়ে। এতে করে সূর্যের যে আলো বা তাপ পৃথিবীর উপর পড়ে তা কখনো কোথায় কম, কখনো কোথায় বেশি হয়, যার কারণে ঋতু পরিবর্তন। বাংলাদেশের ঋতুগুলো কি কি তোমরা কি বলতে পারো? আমরা যে দেশে বাস করছি, আমাদের দেশের নাম বাংলাদেশ। আমাদের দেশে কয়টি ঋতু বা ঋতুগুলো কি কি চিন্তা করে বলে তো দেখি। হ্যাঁ, এগুলো অবশ্য আমরা জানি। আমরা সবসময় আমরা বিভিন্ন ক্লাসে, বাড়িতে বা আমাদের বড়দের কাছ থেকে আমরা শুনে থাকি, এই জন্য আমরা এগুলো জানি। আজকে আমরা আবার দেখে নিচ্ছি। বাংলাদেশে 6টি ঋতু: গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত এবং বসন্ত। ধন্যবাদ শিক্ষার্থী বন্ধুরা। ফসল গড়ে তোলার ঋতু কোনটি? আমাদের দেশে আমরা যে ফসল তুলি গড়ে, এই ফসল তোলার ঋতুটাকে কি ঋতু বলি আমরা সচরাচর? চিন্তা করে বলো দেখি। হ্যাঁ, ঠিক বলেছে আমাদের শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ঠিক বলেছো, হেমন্তকাল। হেমন্তকালে আমরা নতুন ফসল গড়ে তুলি এবং নতুন ফসলের আমেজ প্রত্যেক ঘরে ঘরে থাকে এবং ওই সময় আমরা বিভিন্ন নতুন নতুন পিঠা তৈরি করে খাই। ঠিক আছে বন্ধুরা,
এই এই পর্যায়ে তোমাদের অংশগ্রহণের জন্য তোমাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। শিক্ষার্থী বন্ধুরা, ঋতু পরিবর্তন বলতে আমরা কি বুঝি তা এখন ভিডিওর সাহায্যে আমরা মনোযোগ দিয়ে দেখব। অবশ্যই তোমরা ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখো। আজ আমরা জানবো ঋতু পরিবর্তন বলতে আমরা কি বুঝি। তোমরা তো সবাই জানো যে বাংলাদেশ হচ্ছে ষড় ঋতুর দেশ এবং আমরা যে 6টি ঋতু দেখতে পাই এই বিষয়গুলো সম্পর্কেও কিন্তু তোমরা মোটামুটি সবাই কম বেশি অবহিত। এই যে দেখো, এই ছবিটির মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে একটা ছেলের খুব গরম লাগছে, ও ঘেমে গেছে। এটা কি ঋতু? এটা হচ্ছে আমাদের গ্রীষ্ম ঋতু বা গ্রীষ্মকাল। মেঘ থেকে বৃষ্টি হচ্ছে, এটা হচ্ছে বর্ষাকাল। শরৎকালে কাশফুল ফোটে, এটা আমরা সবাই জানি, এটা শরৎকালের ছবি। এটা হেমন্তকাল বোঝা যাচ্ছে কারণ এখানে দেখতে পাচ্ছি আমরা একটি কৃষক ধান নিয়ে আসছে এবং হেমন্তকালে ধান পাকে, এই বিষয়টি সম্পর্কেও আমরা জানি। এটা একটা শীতকালে একটা লোক কাঁপছে শীতে, এটা বোঝা যাচ্ছে। বসন্তকালে অনেক ফুল ফোটে। তার মানে আমরা কি দেখলাম? বছরে আমাদের 6টি ঋতু: গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত এবং বসন্ত। আজকে আমরা জানবো এই যে 6টা ঋতু পরিবর্তিত হচ্ছে, গ্রীষ্মের পরে বর্ষা আসছে, বর্ষার পরপরই শরৎ ঋতু চলে আসছে, এই যে ঋতুর পরিবর্তনগুলো হচ্ছে এগুলো কেন হচ্ছে, এই বিষয়টি সম্পর্কে আজকে আমরা জানবো। চল। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ভিডিওটির আলোচনা অবশ্যই দেখছো এবং শুনেছো। তাহলে ঋতু পরিবর্তন হয় কেন? তোমাদের প্রশ্ন জাগে, ঋতু পরিবর্তন হয় কেন? আমরা আর একটু বিস্তারিত দেখব। আরেকটি ছবি দেখো তোমরা। সূর্যকে কেন্দ্র করে পৃথিবী তার নিজ কক্ষপথে আবর্তিত হচ্ছে, আবার পাশাপাশি পৃথিবী তার অক্ষের উপরও ঘুরছে। ঘুরতে গিয়ে দেখো পৃথিবীর এক একটা অংশ এক এক সময় সূর্যের দিকে, আলোর দিকে হেলে পড়ে, আর আরেকটি অংশ সূর্যের পিছনে অর্থাৎ পৃথিবীর পিছনে অন্ধকার দিকে ডেকে থাকে। কখনো উত্তর মেরু, কখনো দক্ষিণ মেরু সূর্যের নিকটে আসে, অর্থাৎ কখনো উত্তর মেরু সূর্যের নিকটে আসে, আবার কখনো দক্ষিণ মেরু সূর্যের নিকটে আসে। তাহলে পৃথিবী নিজস্ব কক্ষপথে ঘূর্ণন এবং সূর্যের দিকে এর হেলে থাকা অক্ষের কারণে ঋতু পরিবর্তন হয়। কি বলবো? পৃথিবীর নিজস্ব কক্ষপথে ঘূর্ণন এবং সূর্যের দিকে এর হেলে থাকা অক্ষের কারণে ঋতু পরিবর্তন হয়। সূর্যকে কেন্দ্র করে পৃথিবীর আবর্তনের জন্য বিভিন্ন সময়ে পৃথিবীর বিভিন্ন অংশ সূর্যের দিকে বা সূর্যের বিপরীত দিকে সরে পড়ে। আমরা এই চিত্রটি থেকে দেখতে পাচ্ছি। একটু আরও খেয়াল করো তোমরা যে এই যে অক্ষরেখাটি আছে, কখনো অক্ষরেখাটি উত্তর মেরু, কখনো দক্ষিণ মেরু সূর্যের নিকটে আসছে। এখন উত্তর মেরু সূর্যের নিকটে, আবার যখন ঘুরতে 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 যখন আবার এই যে পর্যায়ে আসবে, আস্তে আস্তে আবার দক্ষিণ মেরু সূর্যের নিকটে আসবে এবং উত্তর মেরু অপেক্ষাকৃত দূরে সরে যাবে। দেখো এখানে এই দক্ষিণ মেরু সূর্যের নিকটে আসছে। তাহলে এই কারণে ঋতু পরিবর্তন হচ্ছে। শিক্ষার্থী বন্ধুরা, এখানে একটা চিত্র দেখতে পাচ্ছি যে এখানে সূর্যের আলো পৃথিবীর উপর পড়ছে, আর এই অক্ষরেখাটি একটু হেলে রয়েছে। এটা উত্তর মেরু আর এটা হলো দক্ষিণ মেরু। এখানে আমরা চিত্রে দেখতে পাচ্ছি উত্তর মেরু বেশিরভাগ অংশে সূর্যের আলো পড়ছে, আর দক্ষিণ মেরুর কম অংশে সূর্যের আলো পড়ছে। এই অবস্থা উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল, তাহলে দক্ষিণ গোলার্ধে শীতকাল। আমরা দেখি যখন পৃথিবীর উত্তর গোলার্ধ সূর্যের দিকে হেলে থাকে সে অংশে তখন গ্রীষ্মকাল। এই সময় উত্তর গোলার্ধে সূর্য খাড়াভাবে কিরণ দেয়, ফলে দিনের সময়কাল দীর্ঘ হয় এবং তাপমাত্রা বৃদ্ধি পায়। এই সময় দক্ষিণ গোলার্ধে উল্টো ব্যাপারটি ঘটে, অর্থাৎ সেখানে তখন শীতকাল। তা আমরা এই চিত্র থেকেও দেখতে পেলাম যে উত্তর গোলার্ধে যখন সূর্যের নিকটে থাকে তখন উত্তর গোলার্ধে সূর্য খাড়াভাবে কিরণ দেয়, তখন উত্তর গোলার্ধে কী হয়? গ্রীষ্মকাল হয়। আর দক্ষিণ গোলার্ধ তখন সূর্যের থেকে একটু বেশ দূরে থাকে, দক্ষিণ গোলার্ধে কম অংশে সূর্যের আলো পড়ে, তাই তখন দক্ষিণ গোলার্ধে শীতকাল থাকে। ঠিক অনুরূপভাবে আমরা যদি ওই চিত্রটিকে আবার উল্টো করে ধরি, দেখো এই পর্যায়ে উত্তর গোলার্ধে সূর্যের আলো কম পড়ছে আর দক্ষিণ গোলার্ধে সূর্যের আলো বেশি পড়ছে। এই অবস্থা উত্তর গোলার্ধে শীতকাল আর তখন দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল। যখন পৃথিবীর উত্তর গোলার্ধ সূর্যের বিপরীত দিকে
হেলে থাকে সে অংশে তখন শীতকাল। শীতকালে সূর্য আকাশের অপেক্ষাকৃত নিচে অবস্থান করে। এই সময় উত্তর গোলার্ধে সূর্য তির্যকভাবে কিরণ দেয়, ফলে দিনের চেয়ে রাত বড় হয় এবং তাপমাত্রা হ্রাস পায়। এখন এই পর্যায়ে সূর্য উত্তর গোলার্ধে তির্যকভাবে খাড়াভাবে কিরণ না দিয়ে তির্যকভাবে কিরণ দেয়, আর তির্যকভাবে কিরণ দেওয়ার কারণে সূর্যের আলোর প্রখরতা উত্তর গোলার্ধে কম থাকে। আর সূর্যের আলো কম থাকা মানে ওই গোলার্ধে তখন তাপমাত্রা কম থাকে এবং শীতল থাকে, অর্থাৎ শীতকাল থাকে বিরাজ করে। আমরা এই স্থির চিত্রটি থেকেও দেখতে পেলাম যে পৃথিবীর অক্ষরেখা কারণে আসলে কি হচ্ছে, ঋতু পরিবর্তন হচ্ছে। শিক্ষার্থী বন্ধুরা, এখন ঋতু পরিবর্তনের চিত্র, একটু আমরা যে স্থির চিত্রটি দেখেছি সেই স্থির চিত্রটি এখন ভিডিওর সাহায্যে আমরা দেখব। অবশ্যই মনোযোগ দিয়ে আমরা দেখব। এই কাগজটাতে তোমরা দেখতে পাচ্ছ ছবি রয়েছে। কিসের ছবি? এটা পৃথিবী। আমরা সবাই চিনি পৃথিবী দেখতে কেমন, এবং এটি হচ্ছে সূর্য। একইভাবে নিচে প্রথমে রয়েছে সূর্য এবং পরবর্তীতে পৃথিবী। এখন গোলার্ধ, এটি দেখতে তোমাদের একটু অবাক লাগতে পারে যে গোলার্ধ বলতে আমরা কি বুঝি। গোলার্ধ হচ্ছে গোলকের অর্ধেক, অর্থাৎ পৃথিবী যে একটা গোলক, এই গোলকটিকে যদি আমরা দুটি ভাগে সমান ভাগে ভাগ করি তাহলে দুটি গোলার্ধের উৎপত্তি হবে। এখন এই গোলার্ধের উপরের যে গোলার্ধ তাকে আমরা বলি উত্তর গোলার্ধ, নিচের যে গোলার্ধ তাকে আমরা বলি দক্ষিণ গোলার্ধ। আচ্ছা, গোলার্ধ বলতে কি বুঝি সেটা আমরা বুঝে গেলাম। এখন আমরা তো জেনেছিলাম যে পৃথিবীর মধ্যবর্তী যে অক্ষরেখা রয়েছে সেটি খানিকটা কি থাকে, হেলে থাকে, এবং হেলে থাকার কারণে কি হয়, পৃথিবীটা কিন্তু একটু একদম সরাসরি উত্তর দক্ষিণ বরাবর থাকে না, এটি খানিকটা হেলে থাকে। এই যে দেখো সূর্য থেকে যে আলো আসছে, এই আলোটা কি হচ্ছে, এই পৃথিবীর উপরে পড়ছে। পৃথিবীর উপরে পড়ার কারণে এর একটি অংশ বা অর্ধেক অংশতে কি হচ্ছে, আলো পড়ছে না, ফলে সেই অংশটা কি হচ্ছে, অন্ধকার থেকে যাচ্ছে, এবং যেই অংশে আলো পড়ছে সেই অংশটুকু আলোকিত হচ্ছে। ছবিটা যদি আমরা একটু ভালো করে খেয়াল করি তাহলে আমরা দেখতে পাবো, দেখো আমি যে অংশটুকু অন্ধকার করে দিলাম এর মধ্যে এই যে উত্তর গোলার্ধের একটা অংশ কিন্তু আলোকিত অংশে পড়ে গেল। তার মানে দাঁড়ালো কি, যেই অংশটুকুতে বেশি গরম পড়বে বা সূর্যের আলো পড়বে সেইখানেই গরমকাল পড়বে, তাই না? তার মানে কি উত্তর গোলার্ধে তখন হবে গ্রীষ্মকাল। আচ্ছা, সূর্যটাকে এবার আমি ধরে বাম পাশে নিয়ে আসলাম। মনে করো এখন এখানে হচ্ছে আমার সূর্য আর এখানে হচ্ছে আমার পৃথিবী। একইভাবে সূর্যের আলোটা কি হবে, পৃথিবীর ওপর পড়বে। একইভাবে যে অর্ধেক অংশটুকু সূর্যের সামনে রয়েছে সেই অংশটুকুতে কি হবে, আলোকিত থাকবে, কিংবা সেই অংশটুকুতে সূর্যের আলো পড়বে। কিন্তু যেই অংশটুকু সূর্যের বিপরীতে রয়েছে সেই অংশটুকুতে কি হবে, সেই অংশটুকুতে সূর্যের আলো থাকবে না, ফলে সেই অংশটুকুতে হবে রাত। আচ্ছা, এখন আমি দেখি এই যে সূর্য, এটা তো ছিল আমার উত্তর গোলার্ধ, এটা হচ্ছে আমার দক্ষিণ গোলার্ধ। দেখো তো এই যে এই অক্ষরেখাটা বরাবর দক্ষিণ গোলার্ধের অংশটুকু কি, সূর্যের দিকে না? উত্তর গোলার্ধের বেশিরভাগ অংশ কোথায়? উত্তর গোলার্ধের বেশিরভাগ অংশ হচ্ছে কি সূর্যের বিপরীত দিকে। তার মানে উত্তর গোলার্ধের বেশিরভাগ অংশ যেহেতু সূর্যের বিপরীত দিকে, তার মানে উত্তর গোলার্ধে তখন হবে শীতকাল, এবং গ্রীষ্মকাল তখন কোথায় হবে? গ্রীষ্মকাল তখন হবে হচ্ছে গিয়ে দক্ষিণ গোলার্ধে। তাহলে আজকে দেখো আমরা কি শিখলাম? আমরা শিখলাম যে সূর্যের পৃথিবীর যেই অংশটুকুতে সূর্য থাকে সেই অংশটুকুতে কি হয়, আলো পড়ে, এবং উত্তর গোলার্ধের দিকে যদি আমার সূর্য থাকে বা উত্তর গোলার্ধ যদি আমার সূর্যের দিকে মুখ করা থাকে তাহলে সেই জায়গায় আমার হবে গ্রীষ্মকাল। একইভাবে দেখো উত্তর গোলার্ধে শীতকাল কিভাবে হচ্ছে, সূর্যের বিপরীত দিকে উত্তর গোলার্ধের বেশিরভাগ অংশ থাকায় সেখানে শীতকাল হচ্ছে। শিক্ষার্থী বন্ধুরা, ঋতু পরিবর্তনের প্রামাণ্য ভিডিও চিত্র আমরা এখন মনোযোগ সহকারে দেখব। পৃথিবীর আহ্নিক ও বার্ষিক গতি এবং ঋতু চক্র। পৃথিবীর আহ্নিক গতি, পৃথিবী নিজ অক্ষের উপর পড়ছে, নিজ মেরু অক্ষের সাপেক্ষে পৃথিবী 24 ঘন্টা এক পাক আবর্তন করে, তাই একদিন সমান 24 ঘন্টা। শিক্ষার্থী বন্ধুরা, এটা পৃথিবীর অক্ষ, আর এখানে কেন্দ্রবিন্দুতে সূর্য রয়েছে, আর এটা হলো পৃথিবী। মেরু অক্ষ সূর্যের সাথে 66 ডিগ্রি কোণে অবস্থান করছে। এই অবস্থান থেকে পৃথিবী ঘোরা আরম্ভ করে তার নিজ অক্ষে ঘুরবে, আর একবার ঘুরলো পৃথিবীর বার্ষিক গতি। আমরা একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করি, পৃথিবী সূর্যের দক্ষিণের অংশে আছে এখন,
অর্থাৎ সূর্যের দক্ষিণ অংশে ঘুরছে, দক্ষিণ পাশ দিয়ে ঘুরছে। পৃথিবীর বার্ষিক গতি একটি পরিক্রমণকালে পৃথিবী নিজ মেরু অক্ষের চারপাশে 365 সমস্ত 4/1 আবর্তিত হয়। এই সময়কালকে 100 বৎসর বলে, অর্থাৎ 1 বছর সমান 365 দিন 6 ঘন্টা। সূর্য তবে সাধারণভাবে 365 দিনই 1 বছর দ্বারা হয়। সূর্য এখান থেকে ঘুরে আরম্ভ করলো, আবার এখানে আসে শেষ হলো, এই একবার ঘুরলো। এটা হলো পৃথিবীর বার্ষিক গতি। 21শে মার্চের 1.5 মাস পর থেকে 21শে জুনের 1.5 মাস পর পর্যন্ত উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল। দেখো আমরা চিত্রতে দেখতে পাচ্ছি কি কর্কট ক্রান্তি সূর্যের সাথে 90 ডিগ্রি কোণে অবস্থান করছে, আর নিরক্ষরেখা 66 ডিগ্রি কোণে অবস্থান করছে, আর মকর ক্রান্তি 43 ডিগ্রি কোণে অবস্থান করছে, আর অক্ষ 37 ডিগ্রি কোণে অবস্থান করছে। এখন উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল ও দক্ষিণ গোলার্ধে শীতকাল। গ্রীষ্মকালে উত্তর গোলার্ধ সূর্যের দিকে বেশি হেলে থাকে, আমরা চিত্রে তা দেখতে পাচ্ছি, বেশি হেলে রয়েছে, তাই উত্তর গোলার্ধে আলোকিত অঞ্চল বেশি। এখন এই অঞ্চলে আলোকিত অঞ্চল বেশি, অন্ধকার অঞ্চল কম, সেই কারণে গ্রীষ্মকালের দিন বড়, রাত ছোট। এখন উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল সূর্য কর্কটক্রান্তি রেখার উপর খাড়াভাবে বা লম্বাভাবে কিরণ দেয়। উত্তর গোলার্ধে এখানে সূর্য কিরণ লম্বাভাবে পড়ে, তাই উত্তাপ বেশি। আবার দিনের তুলনায় রাত ছোট হওয়ায় দিনের বেলা ভূপৃষ্ঠ যে পরিমাণ সৌরতাপ গ্রহণ করে, রাতে তা পুরোপুরি বর্জিত হতে পারে না। তাপ জমতে থাকে, বায়ুর উষ্ণতা ক্রমশ বাড়তে থাকে, তাই এই সময় উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল। এখন দেখো সূর্য দক্ষিণায়ন দিয়ে চলছে। উত্তর গোলার্ধে শরৎকাল, দক্ষিণ গোলার্ধে বসন্তকাল। এই পর্বে পৃথিবী যত এগিয়ে যেতে থাকে উত্তর গোলার্ধে ক্রমশ দিন ছোট ও রাত বড় হতে থাকে। 23শে সেপ্টেম্বর জলবিষুব। আমরা একটু খেয়াল করি এই অবস্থা। 21শে মাস 23শে সেপ্টেম্বর পৃথিবীর সর্বত্র দিনরাত সমান। এই অবস্থা নিরক্ষরেখার উপর সূর্য আলো লম্বাভাবে কিরণ দেয়। নিরক্ষরেখা থেকে মেরুর দিকে দূরত্ব বৃদ্ধির সঙ্গে সঙ্গে সূর্য রশ্মি পতন কোণ কমতে থাকায় সমহারে তাপমাত্রা কমতে থাকে। আমরা একটু লক্ষ্য করি, সেপ্টেম্বর অক্টোবর মাসে দিন রাত প্রায় সমান হওয়ায় দিনের বেলা গৃহীত তাপ রাতের বেলায় প্রায় সম্পূর্ণ বর্জিত হয়ে যায়। তাই উত্তর গোলার্ধের প্রত্যেক স্থানের আবহাওয়া সে স্থানের চরম গরম ও চরম ঠান্ডার মাঝামাঝি হয়। সুতরাং সেপ্টেম্বর অক্টোবর মাসে উত্তর গোলার্ধে শরৎকাল এবং দক্ষিণ গোলার্ধে বসন্তকাল, আমরা চিত্রে দেখতে পাচ্ছি। শিক্ষার্থী বন্ধুরা আবার খেয়াল করো, এখন 23শে সেপ্টেম্বর জলবিষুব থেকে উত্তর গোলার্ধ আস্তে আস্তে পৃথিবী এগিয়ে যাচ্ছে। এখান থেকে পৃথিবী যত এগিয়ে চলে ততই উত্তর গোলার্ধে আলোর পরিমাণ কমতে থাকে, দিন ছোট হতে থাকে। 22শে ডিসেম্বর মকর ক্রান্তি। আমরা একটু লক্ষ্য করি এই অবস্থা। মকর ক্রান্তিতে সূর্যের সাথে 90 ডিগ্রি কোণে অবস্থান করছে। মকর ক্রান্তি রেখার উপর সূর্য লম্বাভাবে কিরণ দেয়, তাই এই দিনটিকে মকর সংক্রান্তি বলে। আর এই অবস্থায় নিরক্ষরেখার উপর 65 ডিগ্রি এবং কর্কটক্রান্তি 43 ডিগ্রি সূর্য কিরণ উত্তর গোলার্ধে তির্যকভাবে পড়ে, তাই উত্তর গোলার্ধে এই সময় শীতকাল। উত্তর গোলার্ধে দিন ছোট আর রাত বড়, কারণ দিনের অংশ কম, আলোর অংশ বেশি, অন্ধকার অংশ বেশি আর আলোকিত অংশ কম। উত্তর গোলার্ধে ক্ষুদ্রতম দিন 22শে ডিসেম্বর। এ পর্যায়ে পৃথিবী তার আবর্তন করতে থাকে। এখন 22শে ডিসেম্বর মকর ক্রান্তি থেকে পৃথিবী আবার যখন 21শে জুন পর্যন্ত সূর্য উত্তরমুখী আপাত গতিতে হতে থাকে। 22শে ডিসেম্বর 1.5 মাস পর থেকে 21শে মার্চের 1.5 মাস পর পর্যন্ত উত্তর গোলার্ধে বসন্তকাল ও দক্ষিণ গোলার্ধে শরৎকাল। দেখো সূর্য চলছে এখন ঠিক 21শে মার্চ মহাবিষুব। উত্তর গোলার্ধে বসন্তকাল ও দক্ষিণ গোলার্ধে শরৎকাল। আমরা লক্ষ্য করি 23শে সেপ্টেম্বর জলবিষুবের মতো এই দিনটিও খুব
21শে মার্চ দিনটা 23শে সেপ্টেম্বরের পুনরাবৃত্তি। নিরক্ষরেখা পর সূর্য লম্বাভাবে কিরণ দেয়। নিরক্ষরেখার পর সূর্য লম্বাভাবে কিরণ দেয়, পৃথিবীর সমস্ত স্থানে দিন রাত সমান হয়। আমরা খেয়াল করছি অক্ষরেখা বরাবর আছে। এই সময় অর্থাৎ মার্চ এপ্রিল মাসে আবহাওয়া থাকে গরম ঠান্ডার মাঝামাঝি। তাই এই সময় উত্তর গোলার্ধে বসন্তকাল ও দক্ষিণ গোলার্ধে শরৎকাল আমরা চিত্র থেকে স্পষ্ট দেখতে পাচ্ছি। এখন 21শে মার্চ, এখান থেকে পৃথিবী আরও এগিয়ে উত্তরায়ণ পর্ব সম্পূর্ণ করে 21শে জুন অর্থাৎ কর্কট ক্রান্তিতে এখান থেকে ঘুরে আবার যেখান থেকে চলা আরম্ভ করছিল 21শে জুন ওইখানে এসে তার ঘোরা শেষ হবে, অর্থাৎ 1 বছর পূর্ণ হবে। আর গ্রীষ্মকাল এখন আগের মতোই নিরক্ষ ও মেরু অঞ্চল ছাড়া পৃথিবীর প্রায় সর্বত্রই পর্যায়ক্রমে 4টি ঋতু দেখা যায়। এই যে আমরা ঋতুচক্রটা দেখলাম যে 21শে জুন থেকে আরম্ভ করে 23শে সেপ্টেম্বর, 22শে ডিসেম্বর এবং 21শে মার্চ, আর সর্বশেষ 21শে জুন আসে তার পৃথিবীর 1 বছর পূর্ণ হলো, অর্থাৎ একবার ঘোরা হলো। আর একবার ঘোরায় 60টি ঋতুর অবস্থান আমরা দেখলাম। শিক্ষার্থী বন্ধুরা, এই হলো আমাদের ঋতুচক্র। সূর্যকে আবর্তনকালে পৃথিবী বিভিন্ন কৌণিক দূরের অবস্থানের কারণে পৃথিবীর কথায়ও আলো বেশি, আবার কথায় আলো কম পড়ে। যেখানে আলো বেশি পড়ে সেখানে সূর্যের তাপ বেশি পড়ে, অর্থাৎ দিন বড় হয়, গ্রীষ্মকাল হয়। আর যেখানে আলো কম পড়ে অর্থাৎ অন্ধকার বেশি থাকে সেখানে ঠান্ডা অঞ্চল থাকে, অর্থাৎ শীতকাল থাকে। এই ঋতুচক্র থেকে আমরা একটুটুকু আজকে বুঝতে পারলাম। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা এবং ভিডিও চিত্রের মাধ্যমে ঋতু পরিবর্তনের যে ধারাবাহিক প্রবাহ চিত্র এবং কারণ তা আমরা আজকে জানতে পারলাম। এই অধ্যায়ে আমরা আজকে যা শিখেছি বা জানতে পেরেছি তা একটু আলোচনা করছি। ঋতু পরিবর্তন কেন হয়, পৃথিবীর নিজ কক্ষপথে ঘূর্ণন এবং সূর্যের দিকে এর হেলে থাকা অক্ষের কারণে ঋতু পরিবর্তন হয়। গ্রীষ্মকালে সূর্য উত্তর গোলার্ধে কীভাবে কিরণ দেয়, খাড়াভাবে কিরণ দেয়। শীতকালে সূর্য উত্তর গোলার্ধে কীভাবে কিরণ দেয়, তির্যকভাবে কিরণ দেয়। গ্রীষ্মকালে এবং শীতকালে দক্ষিণ গোলার্ধের দিন ও রাত সময়কাল কেমন হয়, গ্রীষ্মকালে দিন বড় হয় এবং রাত ছোট হয়, আর শীতকালে দিন ছোট হয় এবং রাত বড় হয়। আজকের এই ঋতু পাঠ্যাংশ থেকে আমরা এতটুকু মোটামুটি জানতে পেরেছি। আশা করি এগুলো আমরা মনে রাখবো। আর আমাদের পাঠ্যপুস্তক থেকে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা পাঠ্যপুস্তকটি বাসায় একটু পড়ে দেখবে, তাহলে আমার আজকে অনলাইন ক্লাসের সাথে তোমাদের পাঠ্যপুস্তকে যদি সংযোগ দাও তাহলে বিষয়টা আরও তোমরা মোটামুটি ধারণা আনতে পারবে এবং তোমাদের কাছে মোটামুটি বিষয়টি পরিষ্কার হয়ে উঠবে। এই বলে আমি এখন ক্লাসের শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। আর এই ক্লাসের শেষ পর্যায়ে তোমাদের জন্য কিছু বাড়ির কাজ দিচ্ছি, অবশ্য তোমরা বাড়িতে কাজগুলো করে রাখবে। আমাদের বাড়ির কাজ: শূন্যস্থান। গ্রীষ্মকালে সূর্য উত্তর গোলার্ধে ড্যাশ কিরণ দেয়, শীতকালে আকাশে অপেক্ষাকৃত ড্যাশ অবস্থান করে, শীতকালে উত্তর গোলার্ধে দিন ড্যাশ হয় এবং ড্যাশ হ্রাস পায়। আর সঙ্গে প্রশ্ন দিয়ে রাখছি, গ্রীষ্মকালে তাপমাত্রা বেশি হয় কেন, দিন ও রাতের দৈর্ঘ্য পরিবর্তিত হয় কেন, ঋতু পরিবর্তন কেন হয়। এই কাজগুলো তোমরা অবশ্যই বাসায় বসে করে রাখবে। আর এটা আশা ব্যক্ত করি আজকের মতো এখানে আমি অনলাইন ক্লাস সমাপ্তি ঘোষণা করছি। সবাইকে কুমিল্লা অনলাইন প্রাইমারি স্কুলের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা মনোযোগ সহকারে ধৈর্যের সাথে এতক্ষণ আমার অনলাইন ক্লাসটি দেখলে। আমার এই অনলাইন ক্লাসটি দেখার পর তোমরা যতটুকু বুঝতে পেরেছো, জানতে পেরেছো বা শিখতে পেরেছো, বাসায় বসে অবশ্যই অনুশীলন করবে, তাহলে তোমাদের কাছে বিষয়টি আরও সহজ ও বোধগম্য হবে। এবং আর আমি যে বাইরের কাজগুলো তোমাদের জন্য দিয়েছি, অবশ্যই বাইরের কাজগুলো বাসায় বসে করে রাখবে। আমরা আবার যখন শ্রেণীকক্ষে ফিরে যাব তখন তোমরা তোমাদের শিক্ষকদেরকে কাজগুলো দেখাবে, অবশ্যই তোমরা কাজগুলো করে রাখবে আশা করি। আর আমার এই অনলাইন ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। পরিশেষে মহান আল্লাহর দরবারে আমাদের এই সমস্যা থেকে আমরা যেন উত্তরণ করে আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারি, সেই দোয়া করি, সেই প্রার্থনা করি। এবং আজকের মতো এখানেই অনলাইন ক্লাস সমাপ্ত ঘোষণা করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।
আল্লাহ হাফিজ।